হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব কম্পাউন্ড জার্নাল। কম্পাউন্ড জার্নাল মানে দুটো বা তিনটে জার্নালকে আমরা একসাথে মিক্স করে করব। দুটো বা তিনটে জার্নালকে আমরা একসাথে করবো, এটা হচ্ছে কম্পাউন্ড জার্নাল। এর সাথে আমরা শিখবো পারচেস রিটার্ন, সেলস রিটার্ন, ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট রিসিভ। যেই জার্নালগুলো স্টুডেন্টদের খুব প্রবলেম ক্রিয়েট করে সেই সমস্ত জার্নালই কিন্তু আমরা আজকে শিখবো। চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন 15টা জার্নাল আছে, 15টা জার্নাল বেসিক টু অ্যাডভান্স আছে। তোমরা এই 15টা জার্নাল ভালো করে করতে পারলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আমার গোল্ডেন রুলসের ফার্স্ট ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাদের গোল্ডেন রুলসের প্রবলেম তারা একটু দেখে নিও। আজকে 15টা জার্নাল স্টার্ট করছি, কোশ্চেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এই কোশ্চেনগুলো খাতায় লিখে নিও সবাই, তারপর করো, বুঝতে সুবিধা হবে। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹10,000, ব্যাংক 20,000, ফার্নিচার 30,000, বিল্ডিং 50,000। এর অর্থ হচ্ছে স্টার্ট করছি আমি বিজনেস কি দিয়ে? ক্যাশ দিয়ে, ব্যাংক দিয়ে, ফার্নিচার দিয়ে, বিল্ডিং দিয়ে। বিজনেস যদি স্টার্ট করার সময় যে কোনো জিনিস, মানে যখন আমরা বিজনেস স্টার্ট করছি যে জিনিস দিয়ে আমরা বিজনেস স্টার্ট করছি সমস্তকে একত্রে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, সমস্তকে একত্রে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট। স্টার্ট করছি, দেখো ফার্স্ট এন্ট্রি বলেছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹10,000। যদি এইটা বলতো, জাস্ট এইটুকু, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹10,000, আমি বিজনেস স্টার্ট করছি কি দিয়ে? বিজনেস স্টার্ট করছি ক্যাশ দিয়ে। তাহলে আমার বিজনেসে ক্যাশ আসছে না যাচ্ছে? অবশ্যই আসছে, কারণ আমি আমার বিজনেসে স্টার্ট করছি, আমি টাকা দিচ্ছি বিজনেসকে, আমার বিজনেস, তাহলে আমার থেকে টাকা যাচ্ছে আর বিজনেসের কাছে টাকা আসছে। আমরা কার অঙ্ক করব? আমরা অলওয়েজ করব আমার বিজনেসের অঙ্ক, আমার অঙ্ক কিন্তু না। আমরা কার অঙ্ক করছি? আমার বিজনেসের অঙ্ক। তাহলে বিজনেস স্টার্ট করছি ক্যাশ দিয়ে, তাহলে অবশ্যই বিজনেসের মধ্যে কি আসছে? টাকা আসছে, তবেই তো বিজনেস শুরু করতে পারছি। ক্যাশ কোন অ্যাকাউন্ট? ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এই ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট কোনটা, কি অ্যাকাউন্ট, এগুলো সব ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে, দেখে নিও। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ সম্পত্তি, এই যে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের রুলস কি? ডেবিট হোয়াট কামস ইন, যেটা আসছে। তাহলে বিজনেসের মধ্যে ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। বিজনেস যখন স্টার্ট করছে, যে জিনিস নিয়ে বিজনেস স্টার্ট করে সমস্ত জিনিসকে একত্রে বলা হয় ক্যাপিটাল। তাহলে এখানে কি দিয়ে শুরু করছে বিজনেস? ক্যাশ দিয়ে। তাহলে আমরা এন্ট্রি লিখবো টু ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, দেখো ক্যাপিটাল হচ্ছে গিভার, ক্যাপিটাল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, এবার যদি বলে, এখানে বলেছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹10,000, ব্যাংক ₹20,000। যদি নেক্সট এন্ট্রি এরকম বলেছে স্টার্টেড বিজনেস উইথ ব্যাংক ₹20,000। যদি ক্যাশ দিয়ে বিজনেস স্টার্ট করে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। যদি ব্যাংক দিয়ে বিজনেস স্টার্ট করে, তাহলে তোমার ব্যাংক রিসিভ হবে। আমার ব্যাংক দিয়ে আমি বিজনেস শুরু করছি, সেখানে এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। পুরো ডিটেলসে আমি বলে দিচ্ছি যাতে বুঝতে না অসুবিধা হয়। নেক্সট বলেছে বিজনেস স্টার্ট করছে ফার্নিচার দিয়ে, স্টার্টেড বিজনেস উইথ ফার্নিচার। ভালো করে বোঝার চেষ্টা করবে, কত টাকা ফার্নিচার? 30,000। যদি ফার্নিচার দিয়ে শুরু করে, ফার্নিচার কোন অ্যাকাউন্ট? ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার সম্পত্তি। তাহলে যদি ফার্নিচার দিয়ে বিজনেস শুরু করি, তাহলে ফার্নিচারটা অবশ্যই বিজনেসে আসছে, তো তাহলে ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার আসছে, তাহলে হোয়াট কামস ইন? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। সবাই খাতায় লিখে নিও কোশ্চেন গুলো। ফার্নিচার কত? হ্যাঁ, ফার্নিচার 30,000। তাহলে দেখো একটা কমন জিনিস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এখানে একটা জিনিস দেখো, টু ক্যাপিটালটা কিন্তু কমন প্রতিটা জার্নালে। তাহলে এই তিনটে জার্নালকে আমরা একসাথে করতে পারি। আচ্ছা, এখানে আর একটা জিনিসও আছে, বিল্ডিংও আছে, এটাও করে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্টার্টেড বিজনেস উইথ বিল্ডিং রুপিস কত? 50,000। তাহলে বিল্ডিং নিয়ে শুরু করছি বিজনেস। বিল্ডিং কোন অ্যাকাউন্ট? বিল্ডিং রিয়েল অ্যাকাউন্ট। বিল্ডিং আমার বিজনেসে আসছে, যেটা আসে সেটা ডেবিট, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট
টু ক্যাপিটাল, বিজনেস শুরু করছি কত 50,000 50,000। ওকে, তাহলে এখানে আমরা টোটাল কটা এন্ট্রি করলাম? এখানে আমরা এন্ট্রি করলাম কিন্তু 4টে। এই একটা এন্ট্রি, এই একটা এন্ট্রি, এই একটা এন্ট্রি, এই একটা এন্ট্রি। এই 4টে এন্ট্রিকে কিন্তু আমরা একসাথে করতে পারি। যেটা আমার ফার্স্ট এন্ট্রি দেওয়া আছে, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 10,000। এই 4টে এন্ট্রি, ক্যাশ 10,000, ব্যাংক 20,000, ফার্নিচার 30,000 আর বিল্ডিং 50,000। এটা কিন্তু আমরা একটা এন্ট্রিতেই করতে পারি। এবার সেই এন্ট্রিটাই আমি শেখাবো, কম্পাউন্ড এন্ট্রি। আমাদের এই 4টে এন্ট্রি করার কোনো দরকার নেই। যদি হ্যাঁ 4টে জার্নাল দেয় আলাদা আলাদা, তখন আমরা 4টে এন্ট্রি করবো। এখন 4টে একসাথেই দিয়েছে, আমি ভেঙে ভেঙে বোঝালাম এটা। এই একটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এবার এই 4টেতেই কি কমন আছে? ক্যাপিটাল 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 ক্যাপিটাল, 4টেতেই ক্রেডিটে। তখন আমরা এন্ট্রি করতে পারি কি কি ডেবিটে আছে? ক্যাশ, ব্যাংক, ফার্নিচার আর বিল্ডিং। আমরা এন্ট্রিটা করতে পারি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার না, তারপরে ব্যাংক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, দেন ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, দেন বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। আর সবগুলোতে কমন কি? টু ক্যাপিটাল টু ক্যাপিটাল টু ক্যাপিটাল টু হবে। 4টে টু ক্যাপিটাল লেখার দরকার নেই, একটাই লিখবো, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি কি দিয়ে শুরু হচ্ছে? ক্যাশ, ক্যাশ কত টাকার আছে? ক্যাশ আছে 10,000, ক্যাশে 10, ডেবিটে ব্যাংকে 20,000, ফার্নিচার 30 আর 50, ফার্নিচার 30 আর বিল্ডিং কত 50। 4টে ডেবিট, টোটাল 4টে ডেবিট যোগ করে যা হবে সেটাই ক্রেডিট। 50 আর 30 80 করি 1,10,000। ফার্স্ট এন্ট্রি হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এই 4টে এন্ট্রিকে আমরা একসাথে করলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এই 4টে এন্ট্রি কিন্তু এই 4টে এন্ট্রিকে আমরা একত্রে ওখানে করলাম। এটাকে কি বলা হয়? কম্পাউন্ড এন্ট্রি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল 1,10,000। আমি নেক্সট ভিডিওতে কম্পাউন্ড জার্নালে লেজার শেখাবো। আমরা নর্মাল জার্নাল থেকে লেজার শিখেছি, কিন্তু আমরা শিখবো কম্পাউন্ড জার্নাল থেকে লেজার, মানে এই জার্নাল থেকে কি করে লেজার পোস্টিং হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রি বোঝা গেল সবার? ঠিক আছে, নেক্সট এন্ট্রি। এবার আমরা সেকেন্ড এন্ট্রি করব। সেকেন্ড এন্ট্রি বলেছে মার্চের 4 তারিখে। মার্চের 4 তারিখে বলেছে পারচেস গুডস ফর ক্যাশ। 4 তারিখে বলেছে পারচেস গুডস ফর ক্যাশ রুপিস 10,000। আমরা পারচেস করছি গুডস ফর ক্যাশে। এখান থেকে আমরা দেখবো ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। যদি আমরা কোনো কিছু পারচেস করি তাহলে আমার কাছে ক্যাশ আসছে না ক্যাশ যাচ্ছে? পারচেস করছি মানে জিনিসটা আসছে, টাকা চলে যাচ্ছে, তাহলে ক্যাশ গোজ আউট। রিয়েল অ্যাকাউন্টে যেটা গোজ আউট সেটা হচ্ছে ক্রেডিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ডেবিটে কি হবে? ডেবিটে আমরা গুডস আমি কিনছি, তাহলে আমার কাছে গুডস আসছে, কিন্তু গুডস আমার কাছে অ্যাসেট না। যদি আমরা অ্যাসেট পারচেস করি, যেমন আমরা এন্ট্রি শিখেছি পারচেস মেশিনারি কিনছি, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে। পারচেস বিল্ডিং কিনছি, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট হবে, কারণ এগুলো কিন্তু অ্যাসেট, এগুলো সম্পত্তি। কিন্তু যদি আমরা গুডস পারচেস করি, গুডসটা তো আমার কাছে সম্পত্তি না, ঠিক আছে? কেন? গুডস আমরা কি জন্য কিনছি? কারণ গুডসটা দিয়ে আমরা কোনো একটা প্রোডাক্ট তৈরি করবো এবং সেই প্রোডাক্টটাকে ভবিষ্যতে বিক্রি করবো, আমরা সেই জন্য কিনছি গুডসটা। তাহলে গুডস তো আমার কাছে সম্পত্তি না যে আমি ওটাকে রেখে দেবো, তাই জন্য তার কোনো অ্যাকাউন্ট হবে না। সেটা কি অ্যাকাউন্টে পোস্টিং হবে? পারচেস। যদি পারচেস গুডস করি পারচেস অ্যাকাউন্ট ডেবিট, যদি গুডস সেল করি তাহলে অ্যাসেট যেখানে লিখি টু ফার্নিচার বা টু বিল্ডিং, সেখানে আমরা লিখবো টু সেল, সেটা পরে আসছি। আপাতত পারচেস করছি, তাহলে গুডস অ্যাকাউন্ট ডেবিট হবে না, গুডসের জায়গায় ডেবিট হবে কি? পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট কি চলে যাচ্ছে আমার কাছ থেকে? টু ক্যাশ অ্যাকাউন্ট। এন্ট্রি 10,000। ওকে, নেক্সট 4 তারিখের এন্ট্রির পর আসছে আমাদের 8 তারিখের এন্ট্রি। 8 তারিখে কি বলেছে? 8 তারিখ বলেছে পেড ইলেকট্রিক বিল বাই চেক। ইলেকট্রিক বিল পেড করছে, পেড ইলেকট্রিক বিল বাই চেক রুপিস 2,000। আচ্ছা, ইলেকট্রিক বিল পেড করছে
এটা আমার কাছে আয় না ব্যয়? অবশ্যই ব্যয় হচ্ছে, কারণ ইলেকট্রিক বিলটা পেমেন্ট করছে। আয় ব্যয় অ্যাকাউন্ট হলে সেটা কোন অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট ফলো করে? সেটা ফলো করে নমিনাল অ্যাকাউন্ট। এই যে ইলেকট্রিক বিল পেড করছি, তাহলে এক্সপেন্সেস, পেড করলে এক্সপেন্সেস, সেটা কিসের মাধ্যমে যে পেড করছি? চেকের মাধ্যমে। চেক মানে ব্যাংকের মাধ্যমে। ব্যাংক কোন অ্যাকাউন্ট? ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। যদি আমি পেড করি ইলেকট্রিক বিল, তাহলে ইলেকট্রিক বিলটা খরচা, যেহেতু এটা পেড করছি, খরচা হলে সেটা ডেবিট নমিনাল অ্যাকাউন্টে। তাহলে ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে চেকের জায়গায়? টু ব্যাংক অ্যাকাউন্ট। দেখো ব্যাংক কোন অ্যাকাউন্ট? ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমি যদি ইলেকট্রিক বিল পেড করি তাহলে অবশ্যই আমার ব্যাংক টাকা রিসিভ করবে না, আমার ব্যাংকটা তো টাকাটা পেমেন্ট করবে। কাকে? ইলেকট্রিক বিলকে। মানে ইলেকট্রিক বিল কোম্পানিকে তো আমার অ্যাকাউন্ট টাকাটা পেড করবে, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে আমার অ্যাকাউন্ট কি গিভার? অবশ্যই রিসিভার না। রিসিভার দেখেন ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট, আমার কোম্পানি গিভার, কারণ আমার ব্যাংক গিভার, কারণ আমার ব্যাংক টাকাটা পেড করছে, তাহলে ব্যাংক গিভার হলে ক্রেডিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, 8 তারিখের অঙ্ক কমপ্লিট হলো। 10 তারিখ, পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম মিস্টার দে। 10 তারিখ, পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম মিস্টার দে রুপিস 4000। খুব ইম্পর্টেন্ট এন্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট এন্ট্রি। পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম মিস্টার দে। আবার আমি কি পারচেজ করছি? আমি পারচেজ করছি গুডস। তাহলে গুডস যদি পারচেজ করি, গুডস আমি কিনছি, গুডস তো ডেবিট হবে না, কারণ গুডস তো অ্যাসেট না। তাহলে গুডসের জায়গায় কি ডেবিট হবে? পারচেজ। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। ক্রেডিটে কি হবে? টাকা যদি চলে যেত, কিন্তু টাকা যাচ্ছে না, কারণ এখানে লেখা আছে অন ক্রেডিট। মানে আমি গুডসটা বিক্রি করেছি কিসে? গুডসটা বিক্রি করেছি ধারে। গুডস বিক্রি করেছি ধারে। কাকে বিক্রি করেছি? মিস্টার দেকে। তাহলে আমরা লিখবো টু মিস্টার দে। কেন লিখবো সেটাও বলছি। টু মিস্টার দে 4000, এখানেও 4000। এখানে মিস্টার দে কোন অ্যাকাউন্ট? একটা ব্যক্তির নাম, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে মিস্টার দেকে যদি, এই যে মিস্টার দে থেকে যদি আমি গুডস পারচেজ করি, তাহলে মিস্টার দে রিসিভার না গিভার? মিস্টার দে তো আমাকে গুডসটা দিয়ে দিচ্ছে, আমি তো কিনছি, আমি রিসিভার, আর মিস্টার দে আমাকে গুডসটা দিচ্ছে। কিনছি বলে মিস্টার দে থেকে আমি কিনছি, মিস্টার দে আমাকে দিচ্ছে, তাহলে মিস্টার দে কিন্তু গিভার। দেখো গিভার হলে ক্রেডিট। ওকে, 10 তারিখের এন্ট্রি কমপ্লিট হলো। নেক্সট বলেছে 12 তারিখ, ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক। ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক। টাকা ডিপোজিট করছি কোথায়? ব্যাংকে। টাকাটা কত? রুপিস 2000। টাকা ডিপোজিট করছি কোথায়? ব্যাংকে। ক্যাশ কোন অ্যাকাউন্ট? ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ব্যাংক কোন অ্যাকাউন্ট? ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আগে বলো, টাকা ডিপোজিট করছি ব্যাংকে, মানে আমার কাছে টাকা ছিল, আমি সেই টাকাটা গিয়ে ব্যাংকে রেখে এলাম, তাহলে আমার কাছ থেকে টাকা এলো না গেল? আমার কাছ থেকে টাকাটা কিন্তু বেরিয়ে গেল। কোথায় গেল? ব্যাংকে। আর ব্যাংক সেটা রিসিভ করলো। ডিপোজিট মানে তো টাকা ব্যাংকে রাখা, টাকা উইথড্র করা মানে টাকা ব্যাংক থেকে তোলা, ডিপোজিট করা মানে ব্যাংকে টাকা রাখা। আমি টাকা ব্যাংকে রাখছি, তাহলে আমার ব্যাংক রিসিভার না গিভার? আমার ব্যাংক রিসিভ করলো আমার টাকাটা। আমার কাছে ক্যাশ টাকা আছে, আমি গিয়ে ব্যাংকে রেখে দিলাম, তাহলে আমার ব্যাংক টাকাটা রিসিভ করলো, দিয়ে আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল, তাহলে ব্যাংক রিসিভার। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর ক্যাশটা কি হলো? ক্যাশ আমার কাছে ছিল, ক্যাশটা গিয়ে আমি ব্যাংকে রেখে এলাম, তাহলে ক্যাশ আমার কাছে এলো না গেল? অবশ্যই গেল। ক্যাশ কোন অ্যাকাউন্ট? রিয়েল, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ গোজ আউট 2000। ওকে, 12 তারিখের পরে কি আছে? 14 তারিখ, রিসিভড ইন্টারেস্ট বাই ব্যাংক। 14 তারিখ বলেছে রিসিভ ইন্টারেস্ট বাই ব্যাংক। আমি একটু শর্টে লিখছি, এগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানকার কোশ্চেনগুলো। রিসিভড ইন্টারেস্ট বাই ব্যাংক। ভাই পেড বা রিসিভড হলে আয় বা ব্যয়, আয় বা ব্যয় হলে কোন অ্যাকাউন্ট ফলো করে? নমিনাল অ্যাকাউন্ট ফলো করে। তাহলে এখানে রিসিভ করছি, এটা ব্যয় না, এটা আয়। রিসিভ করছি, আয় হচ্ছে কি রিসিভ করছি? ইন্টারেস্ট। রিসিভ আয় ব্যয় কোন অ্যাকাউন্ট ফলো করে? নমিনাল অ্যাকাউন্ট। যদি আয় হয় তাহলে সেটা ক্রেডিট, তাহলে এখানে ইন্টারেস্টটা ডেবিট হবে না, এখানে ইন্টারেস্টটা হবে ক্রেডিট। টাকাটা কিভাবে রিসিভ করছি? ব্যাংকের মাধ্যমে, মানে টাকাটা ক্যাশে আসছে না, টাকাটা ব্যাংকে ঢুকে যাচ্ছে, সুদ পেয়েছি ব্যাংক অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? তাহলে ব্যাংক আমার রিসিভার না গিভার? ব্যাংক রিসিভার। ব্যাংক তো রিসিভার, ব্যাংক তো রিসিভ করলো। আমার ব্যাংক মানে আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট তো রিসিভ করলো আমার ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে সেটা ব্যাংক রিসিভার। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
টু ইন্টারেস্ট। কত টাকা? 200 টাকা, 200 টাকা। ওকে, 14 তারিখের পর আসছে আমাদের 18 তারিখ, রিটার্ন গুডস টু মিস্টার দে। খুব ইম্পর্টেন্ট 18 তারিখের এন্ট্রি, রিটার্ন গুডস টু মিস্টার দে। এটাকে মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। রিটার্ন গুডস টু মিস্টার দে, এখানেই আছে। 14 তারিখের পর হচ্ছে 18 তারিখ, খুব ইম্পর্টেন্ট, যেহেতু মিস্টার দে আছে তাই এখানেই লিখলাম রিটার্ন গুডস টু মিস্টার দে। বুঝতে সুবিধা হবে, দেখে নিও। কত টাকার গুডস রিটার্ন করছে? 500 টাকা। 500 টাকার গুডস রিটার্ন করছে কাকে? মিস্টার দে কে। বলো, আমি মিস্টার দে এর থেকে কিনেছিলাম, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার দে হয়েছিল এন্ট্রি। আমরা তো মিস্টার দে এর থেকে কিনেছিলাম, যখন আমি মিস্টার দে এর থেকে কিনলাম তখন মিস্টার দে আমাকে জিনিসটা দিল, গিভার। এবার মিস্টার দে এর জিনিসটা আমার পছন্দ হলো না, আমি কি করলাম? 4000 টাকার জিনিস কিনেছিলাম, আমি ওকে 500 টাকার জিনিস কি করলাম? রিটার্ন দিয়ে দিলাম। তাহলে এখন মিস্টার দে কি আমার গুডসটা, আমার জিনিসটা নিয়ে নিল। মিস্টার দে এর থেকে আমি জিনিস কিনেছি, বাট আমার জিনিসটা পছন্দ হলো না, আমি কি করলাম? মিস্টার দে কে রিটার্ন দিয়ে দিলাম। তাহলে মিস্টার দে এখন জিনিসটা রিসিভ করলো, তাহলে মিস্টার দে হচ্ছে রিসিভার, তাহলে এন্ট্রিটা উল্টো হয়ে যাবে। মিস্টার দে এখানে ক্রেডিট হয়েছিল, কারণ এখানে গিভার ছিল, এখানে রিসিভ করে নিচ্ছে আমার জিনিসটা, আমি দিয়ে দিচ্ছি মিস্টার দে কে। তাহলে মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, টু পারচেস রিটার্ন, মানে রিটার্ন করে দিয়েছি কত টাকার গুডস? 500 টাকার গুডস আমি মিস্টার দে কে রিটার্ন করে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট কিন্তু, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন। পারচেস রিটার্নকে আমরা আর একটা ভাবে বলি রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড। পারচেস রিটার্নকে আমরা বলি রিটার্ন আউটওয়ার্ড। আবার আরো একবার বলছি, পারচেস, এই যে রিটার্ন গুডস টু মিস্টার দে, মিস্টার দে কে আমি গুডস দিয়ে দিচ্ছি। ভালো করে বোঝো, আমি মিস্টার দে এর থেকে কিনেছিলাম, আমি মিস্টার দে এর থেকে গুডস কিনেছি। যদি আমি মিস্টার দে এর থেকে গুডস কিনি, তাহলে মিস্টার দে আমাকে দিয়ে দিচ্ছে গুডসটা। মিস্টার দে গিভার, তাহলে মিস্টার দে ক্রেডিট হলো। মিস্টার দে যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, এবার আমার গুডসটার মধ্যে আমি যে গুডসটা কিনেছি 4000, তার মধ্যে 500 টাকার গুডস আমি এই যে মিস্টার দে কে রিটার্ন দিয়ে দিচ্ছি। তাহলে মিস্টার দে এখন তো গুডসটা নিয়ে নিল, নিজের গুডসটা, তাহলে মিস্টার দে রিসিভার, তাহলে মিস্টার দে রিসিভার হলে ডেবিট, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। খুব ইম্পর্টেন্ট, 10 তারিখ 18 তারিখ। ওকে, নেক্সট হচ্ছে সোল্ড গুডস অন ক্রেডিট টু মিস্টার রয়। 20 তারিখ, 20 তারিখ বলেছে sold goods on credit, sold goods on credit to Mr. Roy, rupees 2000। বলছে সোল্ড করেছে গুডস কাকে? মিস্টার রয়কে, রুপিস টু, এই যে 2000। যেখানে অন ক্রেডিট লেখা আছে, অন ক্রেডিট মানে কোনো টাকার লেনদেন হলো না, সেটা হলো ধারে, ধারে বিক্রি করেছি। কাকে বিক্রি করেছি? মিস্টার দেকে। ধারে বিক্রি করেছি কাকে আমরা? সরি, মিস্টার রয়কে। তাহলে মিস্টার রয়কে আমি গুডস বিক্রি করছি। মিস্টার রয় রিসিভার না গিভার? আমি যদি মিস্টার রয়কে গুডস বিক্রি করি, তাহলে মিস্টার রয় রিসিভ করছে আমার গুডসটা, তাহলে মিস্টার রয় হচ্ছে রিসিভার, মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট, নাম যেহেতু এটা। এবার আমরা যদি এখানে অ্যাসেট কোনো যে কোনো কিছু বিক্রি করতাম, যেমন ধরো বিল্ডিং বিক্রি করছি, ফার্নিচার বিক্রি করছি, আমরা লিখতাম টু বিল্ডিং বা টু ফার্নিচার, কারণ অ্যাসেট গোজ আউট, চলে যাচ্ছে বিক্রি করলে। এখানে আমি কি বিক্রি করছি? গুডস বিক্রি করছি, তাহলে আমরা গুডস লিখতে পারবো না। এখানে যদি ফার্নিচার বিক্রি করতাম, আমরা লিখতাম টু ফার্নিচার, কিন্তু আমরা এখানে কি বিক্রি করছি? গুডস বিক্রি করছি, আমরা টু গুডস লিখতে পারবো না, আমরা লিখবো টু সেলস, টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 2000। এই পারচেস আর সেল, এই দুটোর মধ্যে রিটার্ন আছে আর ফুল সেটেলমেন্ট আছে, বুঝতে হবে ভালো করে। নেক্সট 22 তারিখ, 22 তারিখের এন্ট্রিটা কি বলেছে? খুব ইম্পর্টেন্ট এন্ট্রি 22 তারিখটা। 22 তারিখটা উপরে লিখে দিই, মুছি। 22 তারিখটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রি। 22 তারিখ বলেছে পেড টু মিস্টার দে, পেড টু মিস্টার দে rupees, paid to Mr. De rupees 3000 in full settlement। ফুল সেটেলমেন্টের অর্থ হলো পুরো সেটেল করে দিচ্ছি, আমি আর পেমেন্ট কিন্তু করব না। আমি এখানে ভালো করে দেখব, জার্নালের সাথে কিন্তু প্রতিটা অঙ্কের সাথে লিঙ্ক আছে। যেমন এরকম
এখানে দেখো মিস্টার দে আমাকে দেখতে হবে কোথায় ছিল, কোথায় কোথায় আছে মিস্টার দে। তোমরা কোশ্চেনটা পড়বে। প্রথম মিস্টার দে আছে 10 নম্বর জার্নালে, মানে 10 তারিখের জার্নালে। আমরা মিস্টার দে এর থেকে ধারে গুডস কিনেছিলাম কত টাকা, 4000 টাকা। তারপর আবার মিস্টার দে এর লিঙ্ক আছে, তোমরা দেখবে 18 নম্বর জার্নালে, মানে 18 তারিখের জার্নালে। 18 তারিখের জার্নালে কি আছে, রিটার্ন করেছি গুডস তাকে মিস্টার দে কে, কত টাকার, 500 টাকার। খুব ভালো করে বুঝবে এটা। আমি প্রথম 4000 টাকায় কিনেছিলাম, মিস্টার দে এর থেকে জিনিসটা ধারে দিয়ে মিস্টার দে কে আমি কত টাকা রিটার্ন করে দিয়েছি, 500 টাকার গুডস রিটার্ন করে দিয়েছি। তাহলে বর্তমানে মিস্টার দে আমার থেকে এখন কত টাকা পাই, 4000 টাকার কিনেছিলাম, 500 টাকা রিটার্ন করে দিয়েছি, আমার থেকে 3500 টাকা পাই। আমার থেকে কত টাকা পাই, 3500। আবার বলছি, 4000 টাকার জিনিস তো আমি ধারে কিনেছি, আর 500 টাকার গুডস আমি রিটার্ন করে দিয়েছি। তাহলে যদি 500 টাকার গুডস আমি রিটার্ন করে দিই, তাহলে এখন আমার থেকে কত টাকা পাই, 3500 টাকা। বাট আমি কত টাকা পেড করলাম মিস্টার দেখে, আমি পেড করলাম মিস্টার দেখে 3000 টাকা। আমি মিস্টার দেখে 3000 টাকা পেড করে বললাম ফুল সেটেলমেন্ট, আমি আর পেড করতে পারছি না। তাহলে আমি 3500 টাকা পেমেন্ট করার কথা ছিল, আমি পেড করলাম 3000 টাকা। তাহলে আমার কাছে লাভ না ক্ষতি হলো? অবশ্যই আমার কাছে লাভ হলো। আমি ডিসকাউন্ট রিসিভ করলাম। আমি তো 3500 টাকা পেমেন্ট করতাম, কিন্তু পেমেন্ট করলাম কত টাকা, 3000 টাকা। তাহলে 500 টাকা আমি কি করলাম, ডিসকাউন্ট রিসিভ করলাম। এটা আমার কাছে আয় না ব্যয়? আয় হলো, কারণ 3500 টাকা পেড করার ছিল, আমি পেড করলাম 300 টাকা, সরি আমি পেড করলাম 3000 টাকা, 500 টাকা কম পেড করলাম, আয় হলো। তাহলে নমিনাল অ্যাকাউন্টটা আয় হলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট, এটা মাথায় রাখতে হবে, ক্রেডিট। এন্ট্রিটা কেমন হবে, এন্ট্রিটা হবে মিস্টার দে কে পেমেন্ট করছি, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এটা তো নর্মাল একটা জার্নাল পেমেন্ট করার, এটা একটা এন্ট্রি। মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আর কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি আমি ডিসকাউন্ট পাচ্ছি 3500 টাকা পেমেন্ট করার কথা, 4500 থেকে বাদ দিয়ে 3500 আমি পেড করেছি, 3000। এবার আমি ডিসকাউন্ট পেয়েছি কত টাকা, 500 টাকা, সেটারও এন্ট্রি। এখানে কিন্তু ডিসকাউন্ট বললো না, কিন্তু ইনডাইরেক্টলি বলে দিল ইন ফুল সেটেলমেন্ট, মানে পেড করিনি, আর 3000ই পেড করেছি। 3500 জায়গায় 3000 পেড করেছি, মানে 500 টাকা ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট এন্ট্রিটা হবে মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভড, কত টাকা, 500 টাকা। এবার এই দুটো এন্ট্রিকে আমরা একসাথে মার্জ করে করব। এই দুটো এন্ট্রিকে আমরা কি করব, একসাথে মার্জ করে একটা এন্ট্রি করব। আমরা দুটো এন্ট্রি করা দরকার নেই। এন্ট্রিটা এরকম হবে, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট। ওকে, মিস্টার দে কে কত পেড করেছি ক্যাশে, টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখো মিস্টার দে তো ডেবিট, দুটোতেই ডেবিট আছে, তাহলে মিস্টার দে ডেবিটই থাকলো। টু ক্যাশ আর কি কি থাকবে, টু ডিসকাউন্ট রিসিভ। এটা হচ্ছে ওই স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ব্যাংক যে এন্ট্রিটা ছিল সেরকম পুরো, টু ডিসকাউন্ট রিসিভড। ওকে, মিস্টার দে তে কত হবে, টোটাল 3500 যেটা মিস্টার দে আমার থেকে পেতো। ক্যাশে কত হবে, 3000 পেড করছি, ডিসকাউন্টে কত হবে, 500। ডিসকাউন্ট কত হবে, 500। এই হচ্ছে এন্ট্রি, বোঝা গেল? এই দুটো এন্ট্রিকে আমরা একটা এন্ট্রিতে কম্পাউন্ড করে করলাম, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভ। খুব ভালো করে বুঝে নিও, এই এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। দেখবো আমরা কোথায় কোথায় মিস্টার দে আছে। 10 তারিখের এন্ট্রিতে মিস্টার দে আছে, 18 তারিখের এন্ট্রিতে মিস্টার দে আছে, 22 তারিখের এন্ট্রিতে মিস্টার দে আছে। প্রথম, আবার একবার রিপিট করছি, মিস্টার দে এর থেকে আমি কিনেছি 4000 টাকা দিয়ে গুডস, মিস্টার দে কে আমি রিটার্ন দিয়ে দিয়েছি 500 টাকা। তাহলে মিস্টার দে আমার থেকে কত টাকা পাই এখন, 3500 টাকা। 3500 মধ্যে কত পেড করলাম, আমি 3000 পেড করলাম। বললাম ফুল সেটেলমেন্ট, আমি আর পেড করতে পারছি না। তাহলে 3500 পেড করার কথা, আমি পেড করলাম 3000। আমার লাভ না ক্ষতি? এই যে কি হলো, লাভ হলো। মানে আমি ডিসকাউন্ট কি করলাম, রিসিভ করলাম। ডিসকাউন্ট রিসিভ করলে কি হবে, ইনকাম, মানে নমিনাল অ্যাকাউন্টের ক্রেডিটে। তাহলে মিস্টার টু ডিসকাউন্ট রিসিভ, আমি এই এন্ট্রিটাকে দু ভাগে ভাগ করলাম। আগে মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 3000, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ 500। ডিসকাউন্ট রিসিভ করলাম তো মিস্টার দে এর থেকে, এই এন্ট্রিটাকে একবারে করলাম। এই এন্ট্রিটা কিন্তু করার দরকার নেই, এই দুটো এন্ট্রি করার দরকারই নেই, আমি পুরো কম্পাউন্ড জার্নালটা একবারেই করে দেবো। ওকে, জাস্ট এই এন্ট্রিটা, মিস্টার দে অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভ। ওকে, হয়ে গেছে, এটা ভালো করে বুঝবে। নেক্সট কি আছে আমাদের, 22 তারিখের এন্ট্রি হয়ে গেছে, 24 তারিখের এন্ট্রি আছে। 24 তারিখের এন্ট্রি বলেছে রিটার্ন ফ্রম মিস্টার রয়। 24 তারিখের এন্ট্রি বলেছে রিটার্ন ফ্রম মিস্টার রয়। দেখো বলেছে রিটার্ন ফ্রম মিস্টার রয় 24 তারিখ, আমি এখানে লিখছি 24 রিটার্ন ফ্রম
মিস্টার রয়, রুপিস কত টাকা? 200 টাকা। আমরা একটা ডিসকাউন্ট রিসিভ শিখলাম এখানে, এবার আমরা করব ডিসকাউন্ট অ্যালাউড। পারচেসের সাথে কার সম্পর্ক? ডিসকাউন্ট রিসিভড। পারচেস ইজ ইকুয়ালস টু ডিসকাউন্ট রিসিভ, সেল ইজ ইকুয়ালস টু ডিসকাউন্ট অ্যালাউ। আমি যখন বিক্রি করছি তবেই তো আমি ডিসকাউন্ট অ্যালাউ করব। যেমন বড় বড় শপিং মলে আমরা যখন কিছু কিনতে যাই, আমরা তো পারচেস করি। ধরো শপিং মলে 1000 টাকা জিনিসের দাম 800 টাকায় কিনছি, তাহলে আমি ডিসকাউন্ট রিসিভ করলাম। কিন্তু শপিং মল আমাকে 1000 টাকার জিনিসটা 800 টাকায় দিচ্ছে, মানে উনি মানে শপিং মল ডিসকাউন্ট আমাকে অ্যালাউ করলো। ওকে, আমাকে ডিসকাউন্টটা অ্যালাউ করলো। আচ্ছা, এবার আমরা সোলটাও শিখবো, যেমন পারচেস শিখলাম তেমন সোল শিখবো। বলেছে কোথায় গেল, কত নম্বর এন্ট্রি আমাদের হচ্ছিল 24, রিটার্ন ফ্রম মিস্টার রয়। আমরা দেখবো মিস্টার রয় কোথায় আছে। মিস্টার রয় কিন্তু 20 তারিখের এন্ট্রিতেই ছিল। আমরা সোল্ড করেছি গুডস কাকে? মিস্টার রয় থেকে। এই যে মিস্টার রয়কে কত টাকা? 2000 টাকা। রিটার্ন ফ্রম মিস্টার রয় মানে মিস্টার রয়ের থেকে রিটার্ন চলে এসছে। এটা থেকেও বোঝা যায় যে মিস্টার রয়কে আমি বিক্রি করেছিলাম। রিটার্ন ফ্রম মিস্টার রয়, মিস্টার রয়ের থেকে আমার কাছে রিটার্ন এসছে, তাহলে কোনো না কোনো সময় মিস্টার রয়কে আমি বিক্রি করেছি। তাহলে যখন আমি মিস্টার রয়কে গুডসটা বিক্রি করেছিলাম, মিস্টার রয় কি ছিল? রিসিভার, আমার গুডসটা রিসিভ করছিল। এখন মিস্টার রয় আমাকে গুডসটা দিয়ে দিল, রিটার্ন করে দিল আমাকে, তাহলে মিস্টার রয় এখন কে? গিভার। মানে মিস্টার রয় তো আর গুডসটা নিচ্ছে না, আমার কত টাকার গুডস? 200 টাকার গুডস আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তাহলে মিস্টার রয় এখন গিভার। মিস্টার রয় তাহলে বসবে ক্রেডিটে। আর সেলস কোথায় বসেছিল? যখন আমি বিক্রি করেছিলাম গুডসটা ছিল টু সেলস, আমি এখন ওই গুডসটা রিটার্ন করে নিচ্ছি, মানে আমার কাছে গুডসটা চলে আসছে, তাহলে উল্টো এন্ট্রি হবে। সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। কত টাকা? 200 টাকা। মিস্টার রয়কে আমি বিক্রি করেছিলাম কত টাকায়? 2000 টাকায়। মিস্টার রয় আমাকে কত টাকার গুডস রিটার্ন করেছে? 200 টাকা। তাহলে মিস্টার রয় যখন আমাকে দিয়ে দিচ্ছে গুডসটা, তাহলে আমি রিসিভ করলাম, কিন্তু আমার তো এখানে আসছে না, এখানে মিস্টার রয়কে নিয়ে কাজ। মিস্টার রয় তখন কি করলো? মিস্টার রয় কিন্তু গিভার, মিস্টার রয় আমার গুডসটা আমাকে দিয়ে দিল, মিস্টার রয় গিভার, তাই মিস্টার রয় ক্রেডিট, আর ডেবিটে সেলস রিটার্ন। পুরো উল্টো হলো, মিস্টার রয় এখানে ডেবিট ছিল, সেলের সময় রিটার্নের সময় মিস্টার রয় ক্রেডিট। এখানে ছিল টু সেল, এখানে জাস্ট আমরা লিখলাম সেলস রিটার্ন। সেলস রিটার্নকে বলা হয় রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড, ওকে। দেখো রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড একটু বুঝবো কি করে। রিটার্ন আউটওয়ার্ড মানে কি? রিটার্ন করে দিই। আউটওয়ার্ড মানে কি? চলে যাচ্ছে। আমি কারোর থেকে কিছু পারচেস করেছি, সেটাকে রিটার্ন করলাম, তাহলে জিনিসটা চলে গেল, আউট, রিটার্ন আউটওয়ার্ড। সেলস রিটার্ন, আমি কাউকে বিক্রি করেছিলাম, আমার থেকে তো গুডস চলে গেছিল, আলাদা ব্যাপার, কিন্তু রিটার্নটা যখন কাউকে আমি বিক্রি করেছি, আমার গুডসটা আমাকে রিটার্ন দিয়ে দিল, মানে আমার কাছে রিটার্ন চলে এলো, ইনওয়ার্ড, আমার কাছে চলে এলো, সেটাকে আমরা বলবো রিটার্ন ইনওয়ার্ড। সেলস রিটার্ন মানে রিটার্ন ইনওয়ার্ড, ওকে। 20 হলো, 24 হলো। নেক্সট এন্ট্রি কি বলেছে? 24-এর পর আছে 25 তারিখ, রিসিভ ফ্রম মিস্টার রয় 1500 টাকা ইন ফুল সেটেলমেন্ট। যেমন আমরা পারচেসে শিখেছিলাম, এটা আমরা সেলে শিখছি, ওকে। এন্ট্রিটা এখানে করে দিই, এটাকে মুছলাম, তাহলে অসুবিধা হয়ে যাবে, ওকে। 24-এর পর কত তারিখ জানো? 25 তারিখ, রিসিভ ফ্রম মিস্টার রয়। 25 তারিখ রিসিভড ফ্রম মিস্টার রয় রুপিস কত টাকা পাচ্ছি? রুপিস 1500 টাকা ইন ফুল সেটেলমেন্ট। ওকে। এখানেও সেম ভাবে একটা ডিসকাউন্টেড জিনিস আছে। দেখো আমরা রিসিভ করছি মিস্টার রয়ের থেকে, আগে এইটুকু বুঝি, মিস্টার রয়ের থেকে যদি টাকা রিসিভ করি, মিস্টার রয় পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে মিস্টার রয় রিসিভার না গিভার? মিস্টার রয় অবশ্যই গিভার, কারণ মিস্টার রয় আমাকে দিচ্ছে তবেই আমি রিসিভ করছি, তাহলে টু মিস্টার রয়। আর টাকা রিসিভ করছি, কোনো চেক টেক দেওয়া নেই, তাহলে আমরা নর্মাল এন্ট্রি লিখবো, একটা নর্মাল এন্ট্রি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়, টু মিস্টার রয় অ্যাকাউন্ট। মিস্টার রয়, এবার দেখো ডিসকাউন্টের ব্যাপারটা কি। আমি গুডসটা বিক্রি করেছি কাকে? মিস্টার রয়কে। কত টাকায়? 2000 টাকায়। মিস্টার রয় আমাকে কত টাকার গুডস রিটার্ন দিয়েছে? 200 টাকা। মিস্টার রয় আমাকে 200 টাকার গুডস রিটার্ন দিয়ে দিয়েছে, তাহলে আমি বর্তমানে মিস্টার রয়ের থেকে কত টাকা পাই? 1800 টাকা। কোনো অসুবিধা? কারণ আমি 2000 টাকার গুডস আমি দিয়ে বিক্রি করেছিলাম মিস্টার রয়কে, মিস্টার রয় আমাকে 200 টাকার গুডস রিটার্ন দিয়ে দিল, তাহলে আমি এখন বর্তমানে কত টাকা পাই? 1800 টাকা। 1800-র মধ্যে আমাকে মিস্টার রয় কত টাকা দিচ্ছে? 1500 টাকা। ক্যাশে কত টাকা দিচ্ছে? 1500 টাকা।
আর তাহলে 300 টাকা কোথায় গেল? 300 টাকা আমি মিস্টার রয়কে কি করলাম? ডিসকাউন্ট দিলাম। আমি মিস্টার রয়কে ডিসকাউন্ট দিলাম। আমি যদি ডিসকাউন্ট দিই তাহলে আমার কাছে লাভ না ক্ষতি? আমার কাছে এটা কিন্তু একটা এক্সপেন্সেস। আমার কাছে কিন্তু এটা একটা এক্সপেন্সেস, কারণ আমি তো ডিসকাউন্টটা অ্যালাউ করছি। আমি যদি অ্যালাউ না করতাম তাহলে আমাকে পেড করতে পারতো না, আমাকে 1800 টাকাই পেড করতো। বাট আমি ডিসকাউন্টটা অ্যালাউ করেছি, তাহলে কত টাকার আমাকে পেড করছে? 1500 টাকা। তাহলে 300 টাকাটা কি? ডিসকাউন্ট, মানে 2000 টাকা। আবার বলছি, বিক্রি করেছি 2000, রিটার্ন দিয়ে দিয়েছে 200 টাকা, পাবো 1800 টাকা। 1800-র মধ্যে ক্যাশে কত পাচ্ছি? 1500। ক্যাশে যদি 1500 পাই তাহলে ডিসকাউন্ট এখানে আমি অ্যালাউ করেছি, ডিসকাউন্ট অ্যালাউড। নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস হয় ডেবিট, এখানে ডিসকাউন্ট অ্যালাউড হবে ডেবিট। আর একটা কথা মাথায় রাখবে যে সেল করলে ডিসকাউন্ট অ্যালাউ হয়। সেল করেছি তো, রিসিভ করছি তো কারোর থেকে, টাকা রিসিভ মানে ডিসকাউন্ট অ্যালাউ করছি। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 300 টাকা। টু মিস্টার রয় কত টাকা? 800 টাকা, 1800 টাকা। ওকে, 1500 আর 300, 1800। এই হচ্ছে নর্মাল এন্ট্রি। আমরা একটা ডিসকাউন্ট অ্যালাউ শিখলাম আর ডিসকাউন্ট রিসিভ শিখলাম। একটা জিনিস মাথায় রাখবে, পেড যখন আমরা করছি তখন অবশ্যই ডিসকাউন্ট রিসিভড এগুলো নিজের মাথা থেকে ভাববে, বুঝতে পেরে যাবে। আর যখন রিসিভ করছি ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড। যখন আমি কোনো মলে গেছি, কোনো মলে কিছু শপিং করতে গেছি, আমি পেমেন্ট করলাম মলকে, মল আমাকে ডিসকাউন্ট দিল, মানে আমি ডিসকাউন্ট রিসিভ করলাম। কিন্তু আমি তো পেড করলাম টাকা, আর মল তো রিসিভ করলো টাকাটা, মল আমাকে ডিসকাউন্ট অ্যালাউ করলো, তবেই আমি ডিসকাউন্টটা রিসিভ করলাম। ওকে, এগুলো বুঝে নেবে একটু। ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে খুব ভালো করে বুঝবে, যার যেই জার্নালটা প্রবলেম হবে সে আমাকে সেই জার্নালের ডেটটা দিয়ে কমেন্ট করবে, আমি বলে দেবো তাকে। নেক্সট কি বলেছে? কত নম্বর জার্নাল আমাদের হলো? 25 নম্বর হয়েছে। 26 তারিখ বলেছে উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। 26 তারিখ বলেছে উইথড্র ক্যাশ, কোথা থেকে উইথড্র করছে ভালো করে দেখবো কিন্তু। ক্যাশ ফ্রম ব্যাংক, টাকা উইথড্র করছে ব্যাংক থেকে, কি জন্য? ফর পার্সোনাল ইউজ। রুপিস, উইথড্র ক্যাশ ফ্রম পার্সোনাল ইউজ রুপিস 100 টাকা। আমি মালিক, আমি আমার পার্সোনাল কাজের জন্য টাকা উইথড্র করছি। কোথা থেকে উইথড্র করছি? টাকাটা কোথা থেকে উইথড্র করছি? টাকাটা উইথড্র করছি ব্যাংক থেকে। তাহলে আমার টাকাটা উইথড্র করছি কিন্তু ব্যাংক থেকে, এটা মাথায় রাখবে। আমার টাকাটা ব্যাংক থেকে উইথড্র করছি, তাহলে আমার ব্যাংক রিসিভার না গিভার? আমার ব্যাংক রিসিভার না গিভার? আমার ব্যাংক কিন্তু গিভার, কারণ আমি তো টাকাটা ব্যাংক থেকে উইথড্র করে নিচ্ছি। আমি তো টাকাটা ব্যাংক থেকে উইথড্র মানে টাকা তোলা। আমরা আগে করেছি কিন্তু ডিপোজিট এন্ট্রি। ডিপোজিট মানে ব্যাংকে টাকা রাখা, উইথড্র মানে টাকা ব্যাংক থেকে টাকা তোলা। তাহলে আমার টাকা ব্যাংক থেকে আমি তুলছি, তাহলে আমার ব্যাংক রিসিভার না, কিন্তু আমার ব্যাংক কিন্তু গিভার। আমাকে টাকাটা দিচ্ছে আমার ব্যাংক কিন্তু গিভার। তাহলে ব্যাংক হবে কিন্তু ক্রেডিটে। আর টাকাটা কি জন্য তুলছি? পার্সোনাল ইউজ, একটা খরচা হচ্ছে। পার্সোনাল ইউজের জন্য টাকা তুললে ডেবিট হবে ড্রয়িংস অ্যাকাউন্ট, ডেবিট হবে ড্রয়িংস অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে কি হবে? টাকা যদি ব্যাংক থেকে না তুলতো, যদি ক্যাশ শুধু লেখা থাকতো ক্যাশ, তাহলে লিখতাম টু ক্যাশ। এখানে যেহেতু ব্যাংক মেনশন করে দিয়েছে, তাহলে এন্ট্রিটা হবে টু ব্যাংক। এই যে কত টাকা? 100 টাকা। যদি পার্সোনাল ইউজের জন্য তোলা হয় তাহলে কি ডেবিট হবে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। 26 তারিখের পর কি আছে? 27 তারিখ, পেড ইনটু ব্যাংক। 27 তারিখ খুব সহজ এন্ট্রি। 27 তারিখ বলেছে পেড ইনটু ব্যাংক, পেড করছে ব্যাংকে কত টাকা? 10,000। আচ্ছা, পেডটা আমি কি দিয়ে করবো? এখানে কিন্তু কোনো মেনশন করা নেই। এটা পেড আমি ক্যাশ দিয়েই করব। আমি পেড করছি ব্যাংকে, কিছু প্রবলেম হয়েছে, টাকা পেড করছি ব্যাংকে। তাহলে এখানে আমার ব্যাংকে যদি আমি পেড করি, তাহলে আমার ব্যাংক রিসিভার না গিভার? আমার ব্যাংক রিসিভার, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর কি দিয়ে পেড করছি? কিছু বলা নেই, ক্যাশই পেড করছি, টু ক্যাশ। তাহলে ক্যাশ যদি টুতে, মানে কি? ক্যাশ আসছে না যাচ্ছে? ক্যাশ চলে যাচ্ছে আমার কাছ থেকে, টাকাটা ব্যাংকে পেড করছি তো আমি, তাহলে টাকাটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট গোজ আউট টু ক্যাশ অ্যাকাউন্ট। আবার বলছি, যাদের এইগুলোতে হোয়াট কামস ইন হোয়াট গোজ আউট ডিটেলস জানতে চাও, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে গোল্ডেন রুলস, তোমরা একটু দেখে নিও, ডিটেলসে গোল্ডেন রুলস বোঝানো আছে। 27 তারিখের পর আমরা আছে এই যে আমাদের আছে 28 তারিখ। 28 তারিখটাও একটু ইম্পর্টেন্ট এন্ট্রি। 28 তারিখ কি বলেছে? 28 তারিখ বলেছে দেখো, পারচেস ফার্নিচার
₹30,000, আমি একটু শর্টে লিখে দিচ্ছি। পারচেস ফার্নিচার ₹30,000, যার মধ্যে আউট অফ হুইচ ₹10,000 বাই চেক, ₹10,000 বাই চেক, and the remaining by cash. এটা কিছু লেখা, হ্যাঁ, and the remaining by cash. এখানেও সেম, দুটো এন্ট্রি হওয়ার কথা। আমরা এই দুটো এন্ট্রিকে মার্জ করে কটা এন্ট্রিতে করব? আমরা এই দুটো এন্ট্রিকে মার্জ করে একটা এন্ট্রি করব। প্রথম বলছে পারচেস ফার্নিচার। আমরা জানি ফার্নিচার কিনছি, ফার্নিচার সম্পত্তি, ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট। যদি আমি ফার্নিচার কিনি, রিয়েল অ্যাকাউন্টের রুলসে ফার্নিচার আমার কাছে ফার্নিচার কিনলে ফার্নিচার আসছে, রিয়েল অ্যাকাউন্টের রুলসে হোয়াট কামস ইন, যেটা আসছে সেটাই ডেবিট। এখানে কি আসছে? ফার্নিচার, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট কি দিয়ে? টোটাল ফার্নিচার কত টাকার কিনছি? 30,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা পেড করছি চেকের মাধ্যমে। যদি চেক হয় তাহলে টু ব্যাংক, আমি এটাকে আলাদা আলাদা করছি, টু ব্যাংক, 10,000, কোনো অসুবিধা। এটা একটা নর্মাল এন্ট্রি হলো, এত দূর অব্দি একটা এন্ট্রি হলো। তারপর এখানে আর একটা জিনিস লেখা আছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ওকে, অ্যান্ড দ্য রিমেইনিং বাই ক্যাশ। এবং রিমেইনিং টাকা কত? টোটাল তো 30,000 টাকা ফার্নিচার কিনছি, 10,000 টাকা ব্যাংকে দিয়েছি, আর যে রিমেইনিং 20,000 টাকা আমি কিসে কিনেছি? ক্যাশে কিনেছি। তাহলে সেখানেও ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, আমরা কি লিখবো? টু ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কত টাকা? 20,000 টু ক্যাশ। কারণ এখানে ক্যাশ অ্যাকাউন্ট কি? ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, এখানে ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ আমার কাছ থেকে চলে যাচ্ছে, তাহলে ক্যাশ গোজ আউট। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 20,000। এবার এই দুটো এন্ট্রিকে যদি আমরা মার্জ করে করলে এখানে ফার্নিচারও ডেবিট আছে, এখানেও ফার্নিচার ডেবিট আছে, তাহলে আমরা একটা ডেবিট করব, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে কি আছে? একটা ব্যাংক আছে, একটা ক্যাশ আছে, তাহলে টু ব্যাংক আর টু ক্যাশ। এই এন্ট্রি আগেও আমরা করেছি। ফার্নিচারে তাহলে টোটাল কত টাকার ফার্নিচার? যদি এই কম্পাউন্ড এন্ট্রিটা করি তাহলে ডাবল এই দুটো এন্ট্রি করার কোনো দরকার নেই, জাস্ট এটাই করব। ওকে, ফার্নিচারে কত টাকার টোটাল ফার্নিচার? 30,000, যার মধ্যে চেকে ব্যাংকে পেড করছি কত? 10,000, আর চেকে পেড করছি না, হ্যাঁ, ব্যাংকের 10,000 আর বাকিটা 20,000 ক্যাশে পেড করছি। তাহলে এখানে এন্ট্রি হলো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক টু ক্যাশ। এখানে আলাদাভাবে এন্ট্রিগুলো দেখিয়ে দিলাম, সিঙ্গেল এন্ট্রিকে একসাথে করা হলো। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক টু ক্যাশ। এই যে 30,000, 10 আর 20, 30,000। ওকে, ডেবিট আর ক্রেডিট অলওয়েজ ইকুয়াল অ্যামাউন্ট হয়। এই ডেবিট যেটা, এই ক্রেডিটটা সেটাই। ডেবিট আর ক্রেডিট অলওয়েজ ইকুয়াল অ্যামাউন্ট হয়। নেক্সট এন্ট্রি আমাদের কি আছে? 28 নম্বরের পর। নেক্সট আমাদের 29 নম্বর এন্ট্রি আছে, লাস্ট এন্ট্রি। যার যেখানে প্রবলেম সে কিন্তু বলো। আর নেক্সট ক্লাসে আমি কম্পাউন্ড জার্নালের লেজার করাবো। সিঙ্গেল লেজার আমাদের করানো আছে, আমি দুটো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। 29 তারিখ বলেছে রিসিভ ফ্রম মিস টিনা। 29 তারিখ রিসিভড, ডেসক্রিপশন বক্সে এই যে কোশ্চেন থাকবে, রিসিভ ফ্রম মিস টিনা, ₹30,000। এইটুকুর মধ্যেই আমরা বুঝে গেছি রিসিভ ফ্রম মিস টিনা মানে মিস টিনার থেকে আমরা রিসিভ করছি। কত টাকা রিসিভ করছি? 30,000 টাকা। রিসিভ ফ্রম মিস টিনা ₹30,000, out of which ₹10,000 paid by cash, out of which ₹10,000 in cash, মানে ক্যাশে রিসিভ করছি, and the balance by check, এগুলো খুব সহজ এন্ট্রি, একটু বুঝে নেবে ঠিক করে তাহলেই হয়ে যাবে। and the balance by check, এবং ব্যালেন্সটা কিসে রিসিভ করছে? ব্যালেন্সটা রিসিভ করছে চেকের মাধ্যমে। হ্যাঁ, তোমরা জার্নালগুলো করে নাও। হ্যাঁ, এটাই।
আচ্ছা, রিসিভ ফ্রম মিস টিনা ₹30,000 আউট অফ হুইচ ₹10,000 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স বাই চেক। আগে বলো, মিস টিনার থেকে রিসিভ করছি মানে টাকা মিস টিনার থেকে আমি পাচ্ছি। মিস টিনা কোন অ্যাকাউন্ট? পার্সোনাল। নাম, কোনো ব্যক্তির নাম থাকলে পার্সোনাল। ওকে, তাহলে মিস টিনা পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভ করছি, তাহলে মিস টিনা রিসিভার না গিভার? মিস টিনার থেকে আমি টাকা পাচ্ছি, তাহলে আমি রিসিভার। মিস টিনা তো গিভার, মিস টিনা আমাকে দিচ্ছে তবেই আমি মিস টিনার থেকে টাকাটা পাচ্ছি, তাহলে মিস টিনা কিন্তু গিভার, তাহলে মিস টিনা কিন্তু বসবে ক্রেডিটে। ওকে, রিসিভ করলে ক্রেডিটে। আউট অফ হুইচ ₹10,000 ইন ক্যাশ, বলছে ক্যাশে রিসিভ করছি। ক্যাশ মানে আমার কাছে ক্যাশ আসছে না যাচ্ছে, ক্যাশ হোয়াট কামস ইন। টাকা যদি মিস টিনার থেকে রিসিভ করি তাহলে ক্যাশ আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। টু মিস টিনা, আমি আবার এটাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। টু মিস টিনা, এই যে কত টাকার ক্যাশে রিসিভ করছি? 10,000, কিন্তু টোটাল আমি মিস টিনার থেকে কত রিসিভ করছি? 30,000 টাকা। অ্যান্ড দ্য ব্যালেন্স বাই চেক, ব্যালেন্স মানে 20,000 টাকা আমি আবার মিস টিনার থেকে রিসিভ করছি চেকের মাধ্যমে। সেম ভাবে আমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করছি। ব্যাংক, আমি যদি মিস টিনার থেকে রিসিভ করি তাহলে আমার ব্যাংক রিসিভার। আমি যদি ব্যাংকের মাধ্যমে টাকাটা পাই তাহলে মিস টিনা আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়েছে, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট বাড়লো, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট রিসিভার। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস টিনা। মিস টিনা আমাকে টাকাটা দিয়েছে ব্যাংকে, টু মিস টিনা অ্যাকাউন্ট কত টাকা? 20,000। মিস টিনা আমাকে টাকাটা দিয়েছে কিসের মাধ্যমে? এই যে ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংক কোন অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক কিন্তু গিভার। ওকে, না সরি, ব্যাংক তো আমার ব্যাংক তো রিসিভার, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস টিনা। মিস টিনা হচ্ছে গিভার। একটা মিস রিসিভ করলে ক্রেডিট, মিস টিনা এখানেও, মিস টিনা এখানেও। ক্যাশের মাধ্যমে পেলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংকের মাধ্যমে পেলে এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবার এই দুটোকে আমি একসাথে যদি করি, আমি যদি এই দুটোকে একসাথে করি তাহলে কি করব? মিস টিনা তো ক্রেডিট আছে, তাহলে মিস টিনা ক্রেডিটেই থাকবে। এই যে দুটো ডেবিট কি কি আছে? ক্যাশ আর ব্যাংক। আমরা লিখব ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস টিনা। ক্যাশে কত? 10,000, ব্যাংকে কত? 20,000, মিস টিনাতে কত? 30,000। আবার বলছি, এই এন্ট্রিটা করার কিন্তু কোনো দরকারই নেই দুটো এন্ট্রি, এই একটা কম্পাউন্ড জার্নাল করলেই হয়ে যাবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস টিনা। যার যার গোল্ডেন রুলসের প্রবলেম হলো তারা আমার আগের ভিডিওটা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও, লেজার পোস্টিং সব দিয়ে দেবো। নেক্সট ক্লাসে আমাদের থাকবে কম্পাউন্ড জার্নালের লেজার পোস্টিং। এই জার্নালগুলোর লেজার পোস্টিং, সিঙ্গেল জার্নাল থাকলে যেমন এরকম জার্নালের লেজার পোস্টিং সহজ, কিন্তু এগুলো একটু বুঝতে হবে আমাকে। ওকে, যদি কারোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভাই। এই যে ভালো করে দেখো, যার যে জার্নালে প্রবলেম সেটার ডেট মেনশন করে আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ। ওকে।